আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে আমার পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা 9-10 দুজন শিক্ষার্থীকে নিয়ে আমি পড়াবো। এজন্য আমি বলছি 9 এবং 10-এর যারা আমার শিক্ষার্থী রয়েছে তারা তোমাদের বইটা বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এই বইটি সামনে রাখো। তাহলে আমি যে সকল কথাগুলো বলবো, যে সাল, ব্যক্তির নাম বা ঘটনাগুলো বলবো, সেগুলো আমরা সাথে সাথে আন্ডারলাইন করে নিতে পারবো, যাতে আমাদের পরবর্তীতে কোনো সমস্যা না হয়। ঠিক আছে, বইটা আমরা একটু সামনে রাখি। বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। আমরা আজকে যে অধ্যায়টা পড়বো সেটি হলো 10ম অধ্যায়। যারা নিয়মিত এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছো তারা হয়তো খেয়াল করে থাকবা, বিশেষ করে আমি ক্লাস 9কে বলছি, যারা আমার এই ক্লাসটা নিয়মিত দেখেছো তারা দেখবা আমরা সিরিয়ালে ক্লাস করেছি। গত ক্লাসে আমরা 9 অধ্যায়টা শেষ করেছি এবং আজকে আমরা নতুন একটা অধ্যায় পড়ছি, যেটা হলো 10ম অধ্যায়। ঠিক আছে, এই জন্য বলি রেগুলার ক্লাসটা আমরা মেনটেন করব। যেমন 9-10-এর আমার ক্লাসটা হচ্ছে তোমার প্রতি সোমবার করে। আমি আবারও বললাম, প্রতি সোমবারে আমাদের ইতিহাস ক্লাসটা হয়। 9-10 দুটোরই কথা বললাম, যারা 9-এ পড়ো এবং 10-এ পড়ো দুজনকেই আমরা দুইজন শিক্ষার্থীর জন্য এটা বললাম যে আমরা প্রতি সোমবার করে আমাদের এই বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা ক্লাসটা হয়ে থাকে। তাই আমি বলছি যে যারা এর আগের ক্লাসটা দেখেছো তারা খেয়াল করবো যে আমরা 9 অধ্যায়টা শেষ করে আজকে আমরা চলে এসেছি 10ম অধ্যায়। তাহলে আমি বলছি শিক্ষার্থীরা, তোমরা বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বইটি বের করো এবং 10ম অধ্যায়ে চলে আসি আমরা। 10ম অধ্যায়টা যেটা হলো ইংরেজ শাসনামলে বাংলার স্বাধিকার আন্দোলন, এটাই হলো আমাদের হেডলাইন। যাদের কাছে বই আছে, বই খুললে আমরা দেখতে পাবো যে 10ম অধ্যায়টা আছে ইংরেজ শাসনামলে বাংলার স্বাধিকার আন্দোলন। ইংরেজ শাসনামলে বাংলার স্বাধিকার আন্দোলন। এবং যারা আমার ক্লাস 10-এর শিক্ষার্থী তারা হয়তো জানো যে আমাদের এটা কিন্তু অলরেডি পড়া হয়ে গিয়েছে। আমরা এখন তাদের জন্য রিভিশনে আসছি, ওদের জন্য সুবিধাই হবে, তারা আমার পড়াটা তাড়াতাড়ি করতে পারবে। আর 9-এর জন্য নতুন অধ্যায়। ঠিক আছে, আমি সিরিয়ালেই পড়াবো, এই জন্য বললাম বইটা সামনে রাখো, তাহলে দেখতে পাবা। প্রথম যেটা আছে সেটা দেখবা, প্রথম 1857 সালে স্বাধীনতা সংগ্রাম। হয়তো বলবো যে ম্যাডাম তো এখানে সিপাহী বিদ্রোহ লিখেছে, আসলে আমি তো স্বাধীনতা সংগ্রাম বলছি। আসলে 1857 সালে ভারতীয়দের প্রথম স্বাধীনতা সংগ্রাম, এবং সেটাই ইতিহাসে বেশি সিপাহী বিদ্রোহ নামে পরিচিত। আমি আবারও বলি যে 1857 সালের যে আন্দোলন সেটা হলো ভারতীয়দের প্রথম স্বাধীনতা আন্দোলন, যেটা ইতিহাসে সিপাহী বিদ্রোহ নামে বেশি পরিচিত। আমরা এখন প্রথম, যারা বই খুলেছে তারা অবশ্যই প্রথমে দেখতে পাচ্ছ যে 1857 সালের ভারতীয়দের যে আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, সেটাই প্রথম রয়েছে। তাহলে এখন আমরা বলি যে কি বলতে চাচ্ছেন, যে 1857 সালে যে আমরা ভারতীয়দের স্বাধীনতা আন্দোলনটা বলছি সেটা আসলে কি, ঘটনাটা কি। 1857 সালের স্বাধীনতা সংগ্রাম পলাশী যুদ্ধের 100 বছর পর, যেহেতু আমরা পলাশী যুদ্ধ বলছি যে 100 বছর পর, এটা আমরা আগেই করেছি আগের অধ্যায়ে। এই জন্য বললাম যে যদি আমরা সিরিয়াল মেনটেন করি, প্রত্যেকটা ক্লাস দেখি, তাহলে কিন্তু আমরা যেহেতু ইতিহাস প্রত্যেকটা ঘটনা কিন্তু একটার সঙ্গে একটা রিলেটেড, আগেরটা যদি আমি না জানি তাহলে মনে থাকবে না। 1757 হলো আমার পলাশী যুদ্ধ, তাই বলছে যে পলাশী যুদ্ধের 100 বছর পর ভারতের উত্তর ও পূর্বাঞ্চলে প্রধানত সিপাহীদের মধ্যে যে সশস্ত্র বিদ্রোহ সংঘটিত হয় সেটাই ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম। এটা আমি একটু সংক্ষেপে বললাম যে আসলে সিপাহী বিদ্রোহটা কাকে বলছে, ভারতীয় স্বাধীনতা আন্দোলনটা কাকে বলছে। এটাই বলছে যে পলাশী যুদ্ধের 100 বছর পর, আমরা বললাম যে পলাশী যুদ্ধ কত ঘটনা, 1757, তার 100 বছর পর যেটা আসছে সেটা হলো 1857। এটা হলো পলাশী। এগুলো কিন্তু ছোটখাটো জিনিস আমাদের খুব মনে রাখতে হবে, সালগুলো ভোলা যাবে না। এটা হলো পলাশী যুদ্ধের ঘটনা, আর এটা হলো সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহ
দুটো সাল কিন্তু আমার খুব ইম্পর্টেন্ট, এই জন্য বলছি বইটা সামনে রাখা। তাহলে বলছে যে পলাশী যুদ্ধের পর 100 বছর পর 1857 সালে ভারতের উত্তর ও পূর্বাঞ্চলে প্রধানত সিপাহীদের মধ্যে যে সশস্ত্র সংগ্রাম বা বিদ্রোহ দেখা দেয় সেটাকে বলছে ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলন, যেটা আমরা বলছি যে ইতিহাসে সিপাহী বিদ্রোহ নামে বেশি পরিচিত। এরপর আমি যেটা বলছি সেটা হলো প্রেক্ষাপট, যে কোন কোন কারণ বা কি কারণে এই সিপাহী বিদ্রোহটা সংঘটিত হয়, এর কারণটা কি, কোন প্রেক্ষাপটে এই বিদ্রোহটা দেখা দেয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক দীর্ঘ সময় ধরে রাজনৈতিক অর্থনৈতিক শোষণ, সামাজিকভাবে হেয় করা, ধর্মীয় অনুভূতিতে আঘাত করা, সর্বোপরি ভারতীয় সৈনিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ সিপাহী বিদ্রোহের প্রেক্ষাপট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি আবারও বলছি, আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি যে সিপাহী বিদ্রোহের পেছনে বা প্রেক্ষাপট তৈরিতে কি কি কাজ করে। ইস্ট ইন্ডিয়া কর্তৃক দীর্ঘ সময় ধরে রাজনৈতিক অর্থনৈতিক শোষণ, সামাজিকভাবে হেয় করা, ধর্মীয় অনুভূতিতে আঘাত করা, সর্বোপরি ভারতীয় সৈনিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ। এই যে কারণগুলো বললাম বা কথাগুলো বললাম বা ঘটনাগুলো বললাম, এগুলোই এই সিপাহী বিদ্রোহের প্রেক্ষাপটের কারণ, যে এইসব প্রেক্ষাপটে সিপাহী বিদ্রোহটা দেখা দেয়। এখন বলছে এই যে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম, যেটা ইতিহাসে সিপাহী বিদ্রোহ নামে পরিচিত, এটা কি কোনো একটা একক কারণে সংঘটিত হয়েছিল, একক উদ্দেশ্য ছিল, না এর পেছনে আর কি কারণ ছিল, সেটাই আমরা এখন পড়বো যে এর পেছনে আসলে কারণগুলো কি কি ছিল, কি উদ্দেশ্যে কি কারণে এই ভারতীয় সিপাহীরা এই সশস্ত্র সংগ্রাম করতে বাধ্য হয়। তাহলে আসি আমরা এই কারণগুলোকে আমরা, দেখো বই যাদের কাছে আছে কারণগুলোকে কিন্তু ভাগ করে দেখিয়েছে, কয়েকটা ভাগে ভাগ করেছে, যেমন রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও ধর্মীয় এবং সামরিক কারণ। আমি এখানে দেখাই, প্রথম আছে রাজনৈতিক। যাদের কাছে বই আছে ওরা আমরা অবশ্যই বই খুললে দেখতে পাবো। প্রথম কারণটা হলো রাজনৈতিক। তারপরে আছে অর্থনৈতিক, এরপরে রয়েছে সামাজিক ও ধর্মীয়, সামাজিক ও ধর্মীয়, এবং সবশেষে যেটা রয়েছে সেটা দেখো সামরিক, সামরিক কারণ। দেখো এগুলো হলো আমার সিপাহী বিদ্রোহের কারণ। ঠিক আছে, আবার বলছি যে কোনো একক উদ্দেশ্যে বা একক কারণে কিন্তু এই বিদ্রোহটা সংগঠিত হয় নাই, এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে, যেমন রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও ধর্মীয়, এবং সবশেষে রয়েছে সামরিক কারণ। তাহলে এগুলোকে আমরা একটু ছোট ছোট করে আলোচনা করে দেখি যে কি রাজনৈতিক কারণ ছিল, কোন রাজনৈতিক কারণে এই বিদ্রোহটা সংগঠিত হয়। পলাশী যুদ্ধের পর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজ্য বিস্তার, একের পর এক দেশীয় রাজ্যগুলো দখল, দেশীয় রাজত্ব বর্গের মধ্যে ভীতি, অসন্তোষ ও তীব্র ক্ষোভের জন্ম হয়। অপশাসনের অজুহাতে অযোধ্যার ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করা হয়। এইসব ঘটনায় দেশীয় রাজন্যবর্গ অত্যন্ত ক্ষুব্ধ হন এবং যার ফলশ্রুতিতে সিপাহী বিদ্রোহ। রাজনৈতিক কারণ আমি আরেকবার বলছি, একটু ভালো করে দেখে নিই যে রাজনৈতিক কারণের মধ্যে কি কারণ, মানে কি ঘটনাটা রয়েছিল। যে পলাশী যুদ্ধের পর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজ্য বিস্তার, একের পর এক দেশীয় রাজ্যগুলো দখল, দেশীয় রাজন্য বর্গের মধ্যে ভীতি ও অসন্তোষ এবং তীব্র ক্ষোভের জন্ম দেয়। অপশাসনের অজুহাতে অযোধ্যা ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করা হয়। এসব ঘটনায় দেশীয় রাজন্যবর্গ অত্যন্ত ক্ষুব্ধ ছিলেন।
এরপরে যে কারণটা আমরা দেখবো সেটা হলো অর্থনৈতিক কারণ। যে অর্থনৈতিক কারণের মধ্যে কি 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 ঘটনাটা ছিল, অর্থনৈতিক কারণটা কি জন্য আসলো। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে শুরু হয় চরম অর্থনৈতিক শোষণ বঞ্চনা। ক্ষমতা দখলের পর ভূমি রাজস্ব নীতির নামে ধ্বংস করা হয় দরিদ্র কৃষকের অর্থনৈতিক মেরুদণ্ড। একদিকে বাজার দখলের নামে স্থানীয় শিল্প ধ্বংস, অপরদিকে অতিরিক্ত অর্থ লাভের আশায় জমি বন্দোবস্তের নামে কৃষি ধ্বংস হয়। ফলে বাংলার অর্থনৈতিক কাঠামো সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। ফলে সাধারণ মানুষ কোম্পানির শাসন শোষণের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠে। যেটা আমি বললাম সেটা হলো অর্থনৈতিক কারণ। এখন যাদের সামনে বই রয়েছে তারা আমরা দেখব যে এগুলোকে কিন্তু আরো ডিটেলস অনেক বড় করে লেখা রয়েছে। আমি সবগুলো মূল যে কথা অর্থাৎ সারাংশ যেটা মূল কথা যেটা সেটাই আমি তুলে নিয়ে এসে বললাম যে অনলাইন ক্লাসে তো এত ডিটেলস আমাদের বলা সম্ভব নয়। যে মূল কারণ হলো যে এই অর্থনৈতিক কারণে সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়। এরপরে চলে আসি আমি সামাজিক ও ধর্মীয় কারণ। দেখো তোমাদের বইয়ে পরপরই সাজানো আছে। অর্থনৈতিক কারণের পরে যে কারণটা রয়েছে সেটা হলো সামাজিক ও ধর্মীয় কারণ। 18 শতকের শেষ ভাগে এবং 19 শতকের প্রথমার্ধে পাশ্চাত্যের প্রভাব, কোম্পানির সমাজ সংস্কার জনকল্যাণমূলক হলেও রক্ষণশীল হিন্দু মুসলমান এসব মেনে নিতে পারেননি। ইংরেজি শিক্ষা, সতীদাহ প্রথা হচ্ছে, হিন্দু বিধবাদের পুনরায় বিবাহ, খ্রিস্টান ধর্মযাজকদের ধর্মপ্রচার, এসবের ফলে হিন্দু মুসলমান গোড়াপন্থীরা শক্তিহীন হয়ে পড়ে। আর এই সামাজিক ও ধর্মীয় কারণগুলো বা ব্যাখ্যাগুলোর কারণে সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়। এরপরে আমার সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ একটা কারণ রয়েছে সেটা হলো সামরিক কারণ। দেখো সামাজিক অর্থনৈতিক কারণের পরে যেটা রয়েছে সেটা হলো সামরিক কারণ। কি সামরিক কারণের মধ্যে কিটা ছিল সেটা আমরা দেখি। যে সময় ইংরেজ ও ভারতীয় সৈন্যদের মধ্যে বৈষম্য, তাদের মধ্যে পদবি ও বেতন ভাতার বৈষম্য ছিল। এছাড়া সামরিক কারণের মধ্যে আরেকটা যেটা কারণ বলছে গুরুত্বপূর্ণ সেটা হলো সেনাবাহিনীতে রাইফেল ব্যবহার করা হতো যার নাম হলো এনফিল্ড রাইফেল। দেখো বইটা থাকলে আমরা বানানটার সাথে সাথে দেখে নিব, উচ্চারণটা দেখে নিব। যে রাইফেল ছিল এই রাইফেলের টোটা দাঁত দিয়ে কেটে বন্দুকে প্রবেশ করা হতো, এনফিল্ড রাইফেল। এখন ঠিক এই সময় অর্থাৎ যে সময় সিপাহী বিদ্রোহটা সংগঠিত হয় সেই সময় একটা প্রচার হয়, এই যে টোটাটা দাঁত দিয়ে কেটে বন্দুকে প্রবেশ করানো হয়, বলছে যে এই টোটায় গরু এবং শুকুরের চর্বি মিশ্রিত থাকে। এই প্রচারটা হওয়ার ফলে হিন্দু এবং মুসলমান সম্প্রদায় মনে করে যে সেটা তাদের ধর্মের ক্ষেত্রে একটা প্রধান বাধা হয়ে দাঁড়ায়। যে যেহেতু তারা দাঁত দিয়ে কেটে এটা বন্দুকে প্রবেশ করাচ্ছে এবং বলা হচ্ছে যে এই টোটার শুকুরে এবং গরু চর্বি মেশানো রয়েছে, যার ফলে ধর্মান্তরিত হওয়ার বা ধর্মের একটা আশঙ্কা থাকায় যে ধর্মীয় একটা অনুভূতিতে নাড়া দেওয়ার কারণে দেখা যাচ্ছে এই সিপাহী বিদ্রোহটা সংগঠিত হয়। তাহলে আমরা দেখলাম যে আসলে কোনো একক উদ্দেশ্য বা একক কারণে কিন্তু এই বিদ্রোহটা সংগঠিত হয় না। তার পেছনে কি কি কারণ রয়েছে? রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও ধর্মীয়, এবং সবশেষে যে কারণটা আমরা দেখলাম সেটা হলো সামরিক কারণ। এসবের কারণে দেখা যাচ্ছে যে 1857 সালে ভারতীয়রা তাদের প্রথম স্বাধীনতা আন্দোলন শুরু করে, যেটা ইতিহাসে সিপাহী বিদ্রোহ নামে বেশি পরিচিত। সংগ্রাম সম্পর্কে একটু দেখে নিই যে কিভাবে কোথা থেকে শুরু হলো। বিদ্রোহের প্রথম অর্থাৎ সিপাহী বিদ্রোহের কথা বলছি, সিপাহী বিদ্রোহের প্রথম আগুন জ্বলে ওঠে পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে। আমি আবারও বলি, সিপাহী বিদ্রোহের প্রথম আগুন জ্বলে ওঠে পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে। 1857 সালে 29শে মার্চ বন্দুকের গুলি ছুড়ে বিদ্রোহের সূচনা করেন
মঙ্গল পান্ডে নামে এক সিপাহী। যারা বই লিখেছো তারা দেখবা যে বিস্তারিত অনেক কিছু আছে, সেটাকে আমি সংক্ষেপে সংক্ষিপ্ত করে যাচ্ছি। এবং একটা জিনিস খেয়াল রাখবো, যেহেতু আমাদের নৈর্ব্যক্তিক প্রশ্ন আছে 30 মার্কের, এই জন্য কিন্তু আমাদের বইটা কিন্তু রিডিং করার কোনো বিকল্প নেই, রিডিং আমাকে করতেই হবে। এবং প্রত্যেকটা লাইনে আমার প্রচুর প্রশ্ন রয়েছে। যেমন আমি প্রথম যেটা বললাম যে সিপাহী বিদ্রোহের প্রথম আগুন জ্বলে ওঠে কোথায়? পশ্চিমবঙ্গে ব্যারাকপুরে। কত সালের ঘটনা? 1857 সালের 29শে মার্চ। প্রথম কোন নেতা বা কোন ব্যক্তি এই বিদ্রোহের সূচনা করে? মঙ্গল পান্ডে নামে এক সিপাহী। বিদ্রোহীরা দিল্লি দখল করে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতবর্ষের বাদশাহ ঘোষণা করেন। ভারতীয় সিপাহী ও যুদ্ধরত বিদ্রোহী নেতারা প্রাণপণ লড়াই করে পরাজিত হন। এই সংগ্রামে জড়িত অধিকাংশ যুদ্ধে শহীদ হন। বাকি যারা ছিল তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় এবং দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসিত করা হয়। এটাও কিন্তু আমার ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু আমরা জ্ঞানমূলক বলি বা নৈর্ব্যক্তিকে বলি, আমরা পাই যে দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসিত করা হয়। সাধারণ সৈনিকদের ওপর নেমে আসে অমানসিক নির্যাতন, জনমনে আতঙ্ক সৃষ্টি করা হয়। ফলে নির্যাতনের মধ্য দিয়ে শেষ হয় ভারতবর্ষের প্রথম স্বাধীনতা আন্দোলন। 1858 সালের জুলাইয়ের মধ্যে আন্দোলন শেষ হয়ে যায়। তো বলা হচ্ছে এই যে ভারতীয়দের প্রথম যে আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, এটা কিন্তু প্রথমে তারা এখানে জয়ী হতে পারে নাই, তারা পরাজিত হয় এবং শেষে বলছে যে আন্দোলন সর্বাত্মকভাবে শেষ হয়ে গেল 1858 সালের জুলাই মাসের মধ্যে। এই যে সিপাহী বিদ্রোহ বা ভারতের যে প্রথম স্বাধীনতা আন্দোলন, যদিও এখানে পরাজিত হলো সম্মিলিত বাহিনী, কিন্তু তারপরেও এর গুরুত্ব বা প্রভাব কি কোনো কিছুই ছিল না? ইতিহাসে কি এটা কোনো প্রভাব ফেলতে পারেনি? সেটাই আমরা এখন দেখব। যে যদিও আমরা যেটাকে প্রথম স্বাধীনতা আন্দোলন বলছি, যেটা আমরা সিপাহী বিদ্রোহ বলি আর যাই বলি, যেখানে সম্মিলিত বাহিনী ব্যর্থ হলেও, সিপাহীরা ব্যর্থ হলেও এর আসলে ইতিহাসের এর প্রভাব কি ছিল, এর গুরুত্বটা কি ছিল, কতটুকু ফলাফল রাখতে পেরেছিল, প্রভাব ফেলতে পেরেছিল। প্রথম যেটা আমরা গুরুত্ব, প্রথমেই আমরা জানবো যে এই যে বিদ্রোহটা হয়েছিল, যার বিদ্রোহের ফলে কোম্পানির শাসনের অবসান ঘটে। ব্রিটিশ সরকার ভারতের শাসনভার নিজ হাতে নিয়ে নেন। 1858 সালের 1 নভেম্বর মহারানী ভিক্টোরিয়া এক ঘোষণাপত্রে সত্ত্ব বিলোপ নীতি এবং এর সঙ্গে যুক্ত অন্যান্য নিয়ম বাতিল করেন। শুধু তাই নয়, এই ঘোষণাপত্রে যোগ্যতা অনুযায়ী ভারতীয়দের চাকরি প্রদান, ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা সহ এই যে সিপাহী বিদ্রোহে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে ক্ষমা করা হয়। এই বিদ্রোহ মানে আমি সিপাহী বিদ্রোহের কথা বলছি, যে এই বিদ্রোহে সুদূর প্রসারী গুরুত্ব হচ্ছে, যদিও বিদ্রোহে সেনাবাহিনী বা সিপাহীরা পরাজিত হয়েছিল, কিন্তু তাদের যে ভেতরে যে ক্ষোভ, সিপাহীদের ভেতরে যে বিদ্রোহের ক্ষোভ, এটা কিন্তু থেমে থাকেনি। এই সংগ্রামের ফলে জনগণ সচেতন হয়ে ওঠে এবং আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে শেষ পর্যন্ত 1947 সালে ইংরেজ শাসনের অবসান ঘটায়। তাই বলছি যে যদি আমরা দেখতে পাচ্ছি যে সিপাহী বিদ্রোহে সিপাহীরা বা ভারতীয়রা, সম্মিলিত বাহিনীরা পরাজয় বরণ করে, কিন্তু তারপরে এর গুরুত্বটা সুদূর প্রসারী ছিল। পরাজয় বরণ করলেও সিপাহীদের ভেতরে বিদ্রোহের যে ক্ষোভ, এটা কিন্তু কখনোই থেমে থাকেনি। এটা মানুষের ভিতরে আরো সচেতনতা বৃদ্ধি করে, তারা আরো সচেতন হয়, যার ফলশ্রুতিতে 1947 সালে বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ব্রিটিশ শাসনের অবসান ঘটানো হয়। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো বঙ্গভঙ্গ। দেখো, যাদের কাছে বই আছে তারা আমরা ভালো একটু বইটা মেইনলি দেখবো যে বঙ্গভঙ্গ রয়েছে, অনেক ডিটেলস অনেক কিছু আছে, এটা নিয়ে ভয় পাওয়ার কারণ নাই। আমি খুব সংক্ষেপে কিভাবে কতটুকু পড়তে হবে সেটাই আমি তোমাদের জানাচ্ছি। যে বঙ্গভঙ্গ, এখানেও আমরা কয়েকটা সাল পাবো, সেগুলো একটু অবশ্যই আমাকে মনে রাখতে হবে।
বঙ্গভঙ্গ হলো 1905 সালের ঘটনা। দেখো বই থাকলে আমরা দেখতে পাবো, আমি সংক্ষেপে বই পাশে লিখেছি। এখন আমরা যেটা করব সেটা হলো বঙ্গভঙ্গ, বঙ্গকে ভাগ করা। কেন ভাগ করা হলো, এর পেছনে কি কারণ ছিল, এর প্রেক্ষাপটটা কি, এর পটভূমিটা কি, কি কারণে বঙ্গকে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হলো। ভারতে বড়লাট লর্ড কার্জন 1905 সালের 16 অক্টোবর বাংলা ভাগ করে বা বঙ্গ ভঙ্গ করে। ইহাই ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত। কত সালের ঘটনা? 1905 সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গ করে। বঙ্গভঙ্গের এই পরিকল্পনা পূর্ব থেকেই শুরু হয়েছিল। 1903 সালে বঙ্গভঙ্গের পরিকল্পনা গৃহীত হয়। তাহলে আমাকে একটু আগে থেকেই দেখতে হবে যে প্রথম আসতেছে 1903 কি হলো, বঙ্গভঙ্গে একটা পরিকল্পনা নেওয়া হয় যে আমি এই কাজটা করব। 3 সালে পরিকল্পনা নেওয়া হয়। 1904 সালে এটি অনুমোদন পায় যে হ্যাঁ করা যেতে পারে, অনুমোদন পায়। এবং সবশেষে 1905 সালে এটি কার্যকর হয়। কার্যকর তাহলে দেখো যে আমাদের আসলে আলোচনার সুবিধার্থে যদি আমরা এইভাবে পড়ি তাহলে দেখো পড়াটাও আমাদের অনেক সুন্দর মনে থাকবে। এখানে আমার এই 3টা সাল দিয়ে কিন্তু আমি এটাকে লিখতে পারবো। প্রথমে তো আমি জানলামই যে বঙ্গভঙ্গটা কি, যে লর্ড কার্জন 5 সালে 16 অক্টোবর বাংলাকে ভাগ করেন, বঙ্গভঙ্গ করেন, যেটা ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত। বলা হচ্ছে যে এই পরিকল্পনা পূর্ব থেকে শুরু করা হয়, সেটা কেমন যে 1903 সালে এটা পরিকল্পনা করা হয় এবং 1904 সালে এটি অনুমোদন পায় এবং 1905 সালে জুলাই মাসে পরিকল্পনাটা প্রকাশিত হয় এবং এই বছরই অর্থাৎ 1905 সালে অক্টোবর মাসে, যেটা আমরা বললাম 16 অক্টোবরে এটা কার্যকর হয়। এই পরিকল্পনায় কিভাবে ভাগ করা হলো সেটা আমরা দেখতেছি যে এই পরিকল্পনাটা ভাগটা কিভাবে হলো। বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, আসাম, জলপাইগুড়ি, পার্বত্য, ত্রিপুরা ও মালদহ নিয়ে গঠিত হয় পূর্ব বাংলা ও আসাম নামে নতুন প্রদেশ। এটা মানে ইম্পর্টেন্ট প্রশ্ন, যাদের কাছে বই আছে একটু দেখবো যে কোন কোন জায়গাটা নিয়ে আসাম নামে, পূর্ব বাংলা ও আসাম নামে নতুন প্রদেশ গঠিত হলো। ভালো করে আমি খেয়াল করি, আমি আবারও বলছি, একটু বইয়ের সঙ্গে মিলাই নাও। বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, আসাম, জলপাইগুড়ি, পার্বত্য, ত্রিপুরা ও মালদহ নিয়ে গঠিত হয় পূর্ব বাংলা ও আসাম নামে নতুন প্রদেশ, যার রাজধানী ঢাকা। এটাও আমি জ্ঞানমূলক প্রশ্ন অথবা নদী থেকে পেয়ে থাকি যে যে নতুন প্রদেশটা হলো পূর্ব বাংলা বা আসাম নামে, এর রাজধানীর নাম কি ছিল? ঢাকা। এছাড়া পশ্চিম বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে গঠিত হয় বাংলা প্রদেশ, যার রাজধানী ছিল কলকাতা। যাদের সামনে বই আছে আমরা অবশ্যই বিষয়টা আন্ডারলাইন করব। আমি প্রশ্ন সহই কিন্তু পড়াচ্ছি, যেন ছোট প্রশ্নই বলি বা অনুধাবনমূলক প্রশ্নই বলি, এগুলো কিন্তু আমরা সাথে সাথে পেয়ে যাব। যে পূর্ব বাংলা ও আসাম প্রদেশের রাজধানীর নাম কি ছিল, আর এর পাশে আমরা যেটা দেখলাম পশ্চিম বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে যে প্রদেশটি গঠিত হয় বাংলা প্রদেশ, তার রাজধানী ছিল কলকাতা। যাদের সামনে বই আছে আমরা একটু বইয়ে বিষয়টা আন্ডারলাইন করে রাখি। এখন এই যে হলো, এর পেছনে আসলে কারণ কি ছিল? কোনটা একক কারণে কি বঙ্গভঙ্গ সংঘটিত হলো, নাকি আর পিছনে কি কি কারণ ছিল, কি কি উদ্দেশ্য ছিল, সেটাই আমরা দেখব। যাদের সামনে আমরা বইটা রয়েছে আমরা দেখি যে কোনো একক কারণ কিন্তু ছিল না। দেখি কি কারণগুলো ছিল। প্রথম যেটা আছে, প্রথম যে কারণটা রয়েছে দেখো বইয়ে কি আছে, প্রশাসনিক। প্রশাসনিক। তারপরে যেটা রয়েছে সেটা দেখো আর্থসামাজিক। বইটা থাকলে আমরা দেখতে পাবো যে আমি সিরিয়ালে পড়াচ্ছি। তারপরে যে কারণটা রয়েছে সেটা হলো আর্থসামাজিক। তারপরে যেটা রয়েছে সবশেষে সেটা দেখো রাজনৈতিক।
দেখি আমরা একটু বইটা যাদের রয়েছে তারা আমরা দেখলাম যে তিনটা কারণ রয়েছে: প্রশাসনিক, আর্থসামাজিক, রাজনৈতিক। বই থাকলে আমরা দেখতে পাবো প্রশাসনিক, আর্থসামাজিক ও রাজনৈতিক। তাহলে দেখি একটু এই কারণগুলো আমরা একটু সংক্ষেপে আলোচনা করি। প্রশাসনিক কারণের মধ্যে কি ছিল, আর্থসামাজিকে কি ছিল এবং রাজনৈতিকে কি ছিল। এখন দেখি প্রশাসনিক। লর্ড কার্জনের শাসনামলে বঙ্গভঙ্গ ছিল একটি প্রশাসনিক সংস্কার। উপমহাদেশে 1/3 লোকের বাস ছিল বাংলা প্রেসিডেন্সিতে। কলকাতা থেকে পূর্বাঞ্চলের আইন শৃঙ্খলা রক্ষা ও শাসনভার সুষ্ঠুভাবে পালন করা কঠিন ছিল। তাই লর্ড কার্জন 1903 সালে বাংলা প্রদেশকে ভাগ করার পরিকল্পনা করে এবং 1905 সালে তা কার্যকর করে। তাহলে প্রথমে দেখলাম আমরা যে এটা প্রথমেই কারণ ছিল প্রশাসনিক সংস্কার করা। অর্থাৎ বলছে যে যেখানে উপমহাদেশে 1/3 লোকের বাস ছিল বাংলা প্রেসিডেন্টে, সেখানে কলকাতা থেকে পূর্বাঞ্চলের আইন শৃঙ্খলা রক্ষা করা, শাসন কাজ সুষ্ঠুভাবে সুন্দরভাবে পালন করা সম্ভব ছিল না। তাহলে এখন কি করতে হবে? ভাগ করতে হবে। তাই 1903 সালে এটা পরিকল্পনা করলো এবং 1905 সালে এসে বঙ্গভঙ্গ হলো। এরপর আমরা চলে আসি আর্থসামাজিক কারণে। কলকাতা হয়ে উঠেছিল আর্থসামাজিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। যা কিছু উন্নতি অগ্রগতি সবই ছিল কলকাতার মধ্যে সীমাবদ্ধ। ফলে পূর্ব বাংলার উন্নতি ব্যাহত হয়। উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে উচ্চশিক্ষা গ্রহণ করতে না পারায় এই অঞ্চলের লোকজন অশিক্ষিত থেকে যায়। কর্মহীনের সংখ্যা দিন দিন বাড়তেই থাকে, যার ফলে বঙ্গভঙ্গের প্রয়োজনীয়তা দেখা দেয়। এটা আমি যেটা বললাম সেটা আর্থসামাজিক কারণ। যে আর্থসামাজিক কারণটা কি ছিল? যা কিছু উন্নতি সবকিছুই হচ্ছে কলকাতাকে কেন্দ্র করে, আর এই পূর্ব বাংলাটা পিছিয়ে যাচ্ছে। বলতেছে যে উচ্চশিক্ষার অভাব, যার ফলে গ্রহণ করতে না পারা এই অঞ্চলের লোকজন অশিক্ষিত থেকে যাচ্ছে এবং দিন দিন কর্মহীনের সংখ্যা বেড়েই যাচ্ছে। তাহলে এখন কি করতে হবে? অবশ্যই বঙ্গভঙ্গের প্রয়োজন, যার ফলে 1905 সালে এই বঙ্গভঙ্গ। এবং সবশেষে আমার যেটা আছে সেটা হলো রাজনৈতিক কারণ। লর্ড কার্জন শুধু শাসন সুবিধা বা পূর্ব বাংলার জনগণের কল্যাণের কথাই বিবেচনা করেননি। বঙ্গভঙ্গের কারণের পেছনে রাজনৈতিক কারণটা ছিল। অর্থাৎ বলছে যে শুধুমাত্র যে শাসন সুবিধার জন্য বা জনগণের কল্যাণের জন্য তা না, বলছে এর পেছনে রাজনৈতিক কারণও ছিল। হিন্দু মুসলমানের সম্মিলিত শক্তি ঐক্য বাংলা ব্রিটিশ সরকারের জন্য বিপজ্জনক। অর্থাৎ বলছে যে হিন্দু মুসলমানদের মধ্যে সম্প্রতি একটা ঐক্যবদ্ধ বাংলা, এটা বলছে যে ব্রিটিশ সরকার তাদের জন্য একটা হুমকি স্বরূপ মনে করছে, বিপজ্জনক মনে করছে। তাই লর্ড কার্জন বিবেক ও শাসন নীতি প্রয়োগ করে যতটা না পূর্ব বাংলার কল্যাণ করেছেন, তার চেয়ে বেশি চেয়েছিলেন ব্রিটিশ ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে তিনি বাংলা ভাগ করে। অর্থাৎ বলছে যে শুধু যে রাজনৈতিক আর্থসামাজিক এসব কারণেই নয়, শুধু জনগণের কল্যাণ এসব কারণে না, তিনি রাজনৈতিক কারণে পূর্ব বাংলার যে শুধু যে ঐক্যবদ্ধতা দেখে তিনি বলছেন যে না, হিন্দু মুসলমানদের যে সম্প্রীতি একটা যে ঐক্যবদ্ধ বাংলা, এটা কি হতে পারে ব্রিটিশ শাসনের জন্য বিপজ্জনক হতে পারে। তাই তিনি বিভেদ করো এবং শাসন করো, ভাগ করো এবং শাসন করো এই নীতিটা অবলম্বন করে এবং মনে করেন যে ভাগের প্রয়োজন। যারই ফলশ্রুতিতে 1903-এর পরিকল্পনা অনুযায়ী 1905-এ এসে এই বঙ্গভঙ্গটা হয়, যেটা ভারতীয়দের জাতীয় ঐক্যকে দুর্বল করার ব্যবস্থা করা হলো। তাহলে আমরা যেটা দেখলাম যে তিনটা কারণ আমাদের রয়েছে: প্রশাসনিক কারণ, আর্থসামাজিক কারণ এবং সবশেষে আমরা যেটা করলাম রাজনৈতিক কারণ। এই সকল কারণে 1903 সালে যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা অনুসারে 1905 সালের অক্টোবরে এসে বঙ্গভঙ্গটা কার্যকর হয়। এই যে বঙ্গভঙ্গটা হলো, এর একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। দেখো যাদের সামনে বই রয়েছে তারপরেই আমরা দেখে যাবে বঙ্গভঙ্গের প্রতিক্রিয়া, আসলে হিন্দু এবং মুসলমানদের মধ্যে প্রতিক্রিয়াটা কি। এই যে ভাগটা যে হলো, এই ভাগের কারণে কার কি ধরনের প্রতিক্রিয়া ছিল সেটা আমাকে এখন একটু জানতে হবে, যে হিন্দু এবং মুসলমানদের প্রতিক্রিয়াটা কি ছিল। প্রথমে আমরা যেটা প্রতিক্রিয়াটা বলি যে পূর্ব বাংলার মুসলমানরা নবাব সলিমুল্লাহর নেতৃত্বে বঙ্গভঙ্গকে স্বাগত জানান।
নতুন প্রদেশে জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠই ছিল মুসলমান। পূর্ব বাংলার পিছিয়ে পড়া মুসলমান শিক্ষা দীক্ষা প্রশাসনিক অর্থনৈতিক সুযোগ সুবিধা পাবে এই আশায় মুসলমানরা বঙ্গভঙ্গকে সমর্থন জানিয়েছিল এবং তারা এর প্রতি কিছুটা হলেও সন্তুষ্ট ছিল। এবার আমরা আসি দেখি যে হিন্দুদের প্রতিক্রিয়াটা কি ছিল। অপরদিকে বঙ্গভঙ্গের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে। জাতীয় কংগ্রেসের নেতৃত্বে তারা বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে। তবে ব্যক্তিগত স্বার্থ রক্ষার কারণেই হোক বা জাতীয় ঐক্যের মহৎ উদ্দেশ্যে অনুপ্রাণিত হয়েই হোক এই আন্দোলন অপ্রতিরোধ্য হয়ে ওঠে। সুরেন্দ্রনাথ ব্যানার্জি বঙ্গভঙ্গকে জাতীয় দুর্যোগ বলে আখ্যায়িত করেন। যাদের সামনে বই আছে তারা আমরা এই লাইনটি একটু আন্ডারলাইন করে রাখবো জ্ঞানমূলক প্রশ্নের জন্য, যে কে বঙ্গভঙ্গকে জাতীয় দুর্যোগ বলে মনে করে। সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এই আন্দোলন ক্রমে ক্রমে স্বদেশী আন্দোলনে রূপ নেয়। ব্রিটিশ সরকার আন্দোলনকারীদের দমন করতে না পেরে 1911 সালে তা রহিত করে। রাজা পঞ্চম জর্জ ভারত সফরে এসে 1911 সালে দিল্লির দরবারে বঙ্গভঙ্গ রদ করেন বা বাতিল করেন। 1911, এটা কিন্তু আমার খুবই ইম্পর্টেন্ট, কোনো না কোনো ভাবে আমি এই সালটাকে পাবো, ভালো করে মনে রাখবো। 1905-এ বঙ্গভঙ্গ হয় আর এটাকে বাতিল করা হয় বা রদ করা হয় 1911 সালে। সালগুলো আমাকে অবশ্যই মনে রাখতে হবে, দুটো সালে আমার ইম্পর্টেন্ট। 1905-এ বঙ্গভঙ্গ হয় এবং 1911-তে এসে অনেক আন্দোলনের ফলে এটা শেষে বাতিল করা হয়। হিন্দু সম্প্রদায় বঙ্গভঙ্গ রদে খুশি হলেও এবং কংগ্রেস এটাকে তাদের নীতির জয় বলে মনে করলেও মুসলমানরা এতে মর্মাহত হয়। ব্রিটিশ সরকার এবং কংগ্রেসের ওপর মুসলমানদের আস্থা হারিয়ে যায় এবং 1906-এ যে মুসলিম লীগ গঠিত হয় সেখানেই তারা তাদের জন্য আলাদা রাজনৈতিক পথ খুঁজে পাওয়ার আশা দেখে। অর্থাৎ মুসলমানরা এটাতে অসন্তুষ্ট হলো এবং তারা কংগ্রেসের উপর আস্থা হারিয়ে ফেলল। তারা মনে করলো যে আমাদের জন্য একটা স্বতন্ত্র সংগঠনের দরকার এবং যার ফলশ্রুতিতে 1906-এ মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। এই বঙ্গভঙ্গকে কেন্দ্র করে আমরা একটা শব্দ পেলাম, যেটা যে আন্দোলনটা আস্তে আস্তে স্বদেশী আন্দোলনে রূপ নেয়। আমরা যদি পরের পেজে যাই এখানে দেখবো আমরা স্বদেশী আন্দোলন বলতেছে যে প্রতিক্রিয়াটা, যে বঙ্গভঙ্গের যে আন্দোলনটা সেটা কিন্তু আস্তে আস্তে এসে স্বদেশী আন্দোলনে রূপ নেয়। আমরা এখন দেখি যে স্বদেশী আন্দোলনটা আসলে কি। ব্রিটিশ সরকারের বঙ্গভঙ্গের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক আন্দোলনে ব্যর্থ হলে কংগ্রেসের উগ্রপন্থীদের নেতৃত্বে যে আন্দোলন গড়ে ওঠে তাকেই বলা হচ্ছে স্বদেশী আন্দোলন। আমি আবারও বলছি, ব্রিটিশ সরকারের বঙ্গভঙ্গের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক আন্দোলনে ব্যর্থ হলে কংগ্রেসের উগ্রপন্থীদের নেতৃত্বে যে আন্দোলন গড়ে ওঠে তাকে বলা হচ্ছে স্বদেশী আন্দোলন। এই আন্দোলনের মূল কর্মসূচি ছিল দুইটি, একটি হলো বয়কট আর একটি হলো স্বদেশী। বয়কট আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল বিলেতি পণ্য বর্জন। ক্রমে ক্রমে এই বয়কট শব্দটি ব্যাপক অর্থে ব্যবহৃত হতে থাকে। এটি শুধু বিলেতি পণ্য নয়, বিলেতি শিক্ষা বর্জনের কর্মসূচি হিসাবে যুক্ত হয়। ফলে স্বদেশী আন্দোলন শিক্ষা ক্ষেত্রে জাতীয় শিক্ষা আন্দোলনের রূপ নেয়। ফলে বাংলার বিভিন্ন অঞ্চলে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং কয়েকটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠিত হয়। বলছে যে না, এটা কিন্তু আসলে শুধুমাত্র যে স্বদেশী আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ থাকলো তা নয়, এর ফলশ্রুতিতে শিক্ষা আন্দোলনের মধ্যে যুক্ত হয়ে গেল। ফলে এই শিক্ষা আন্দোলনের ফলশ্রুতি রূপে বিভিন্ন অঞ্চলে আস্তে আস্তে কি হলো, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং বেশ কয়েকটি কারিগরি শিক্ষা কেন্দ্র গড়ে ওঠে। এই স্বদেশী আন্দোলন আস্তে আস্তে বাংলার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। বিলেতি পণ্য বর্জন, দেশীয় পণ্য ব্যবহারের জন্য শপথ নেওয়া হয়। কংগ্রেস নেতারা বিভিন্ন স্থানে বিলেতি পণ্য পুড়িয়ে দেশীয় পণ্য ব্যবহারে জনগণকে উৎসাহিত করতে থাকে। ফলে বিলেতি পণ্যের চাহিদা আস্তে আস্তে কমতে থাকে। পাশাপাশি দেশীয় পণ্য যেমন তাঁতবস্ত্র, সাবান, লবণ, চিনি, চামড়া তৈরি কারখানা এগুলো গড়ে ওঠে। এভাবে আস্তে আস্তে কি করা হলো, দেখা গেল যে
দেশীয় যেহেতু আমরা বিদেশি পণ্যটা বর্জন করতে বলা হচ্ছে, তখন দেখা গেল আস্তে আস্তে দেশীয় পণ্যের উপর জনগণের চাহিদাটা বাড়তে থাকে এবং বিভিন্ন শিল্প কারখানা আস্তে আস্তে গড়ে উঠতে থাকে। বরিশালের চারণ কবি মুকুন্দ দাস গ্রামে গ্রামে গান গেয়ে এই স্বদেশী আন্দোলনের পক্ষে মানুষের মনে দেশপ্রেম জাগাতে সক্ষম হয়। বাংলার নারী সমাজ স্বদেশী আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে প্রত্যক্ষভাবে অংশগ্রহণের শুরু করে। স্বদেশী আন্দোলনের সাথে হিন্দু ধর্মের আদর্শ আচার অনুষ্ঠানে প্রভাব থাকার কারণে মুসলমান সমাজ এ থেকে দূরে থাকে। অর্থাৎ বলছে যে স্বদেশী আন্দোলনের মধ্যে অনেক কিছু হিন্দুদের আচার আচরণের প্রভাব বেশি থাকার কারণে দেখা গেল যে মুসলমানরা এই স্বদেশী আন্দোলন থেকে একটু দূরে চলে থাকে। স্বদেশী আন্দোলনের দৃঢ় সমর্থক ছিলেন বাংলার জমিদার শ্রেণী, আর বাংলার সংখ্যাগরিষ্ঠ কৃষকই ছিল মুসলমান। জমিদার ও তাদের নায়েব গোমস্তাদের দ্বারা অত্যাচারিত কৃষকরা ছিল ক্ষুব্ধ। জমিদারদের অধিকাংশই ছিল হিন্দু। জমিদারদের অত্যাচারে অতিষ্ঠ অনেক হিন্দু কৃষক তাই বঙ্গভঙ্গের সমর্থক ছিলেন। দেখা যাচ্ছে যে এই যে স্বদেশী আন্দোলন বিভিন্নভাবে চলে আসলো, বিলেতি দ্রব্য বর্জন করতে বলছে, দেশীয় পণ্য ব্যবহারে বিভিন্নভাবে উৎসাহিত করা হচ্ছে। এই যে আন্দোলন, এটা কিন্তু বিভিন্ন কারণে অনেক সময় একসময় দেখা গেল এটা ব্যর্থতায় পর্যবসিত হলো। তাহলে এই যে ব্যর্থতা হলো স্বদেশী আন্দোলনটা কেন হলো, কি কারণে, কারণগুলো কি? কারণগুলো যদি আমি বলি, মুসলমান সমাজ দূরে থাকা, কলকাতার মারোয়ারি অবাঙালি ব্যবসায়ী এবং গ্রামগঞ্জের ব্যবসায়ীরা এই আন্দোলনে যুক্ত হয়নি, গোপনে সশস্ত্র সংগ্রামের পথ বেছে নিলে জনগণ এই আন্দোলন থেকে দূরে সরে আসে, সাধারণ মানুষ, নিম্নবর্ণের হিন্দু সম্প্রদায়, দরিদ্র সমাজ এই আন্দোলনে মর্ম বোঝার চেষ্টাই করে। সর্বোপরি ইংরেজ সরকারের চরম দমন নীতি, পুলিশি অত্যাচার, এই সকল কারণে দেখা গেল এই স্বদেশী আন্দোলনটা ব্যর্থতায় পর্যবসিত হলো। যদিও ব্যর্থ হলো, তার কি কোনো ফলাফল বা প্রভাব গুরুত্ব কি ইতিহাসে ছিল কিনা সেটাই আমরা এখন দেখি। যদিও বলতেছে যে ব্যর্থ হলো, তার ফলেও স্বদেশী আন্দোলনটা ব্যর্থ হলেও জনগণের মধ্যে একটি গণসচেতনতার ভাব জাগায়, গণসচেতনতার জন্ম দেয়। উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূচনা করে এই স্বদেশী আন্দোলন। ইতিবাচক দিক হলো, তার স্বদেশী আন্দোলনের ইতিবাচক দিক হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি। কারণ আমরা প্রথমেই পড়েছিলাম যে আমরা বলছি যে বিলেতি পণ্য আমরা বর্জন করব, দেশীয় পণ্য ব্যবহার করব। এই যে দেশীয় পণ্য ব্যবহার করতে গিয়ে দেখা গেল যে বিভিন্ন রকম শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা গড়ে উঠছে, ফলে অর্থনৈতিক সমৃদ্ধিটা গড়ে উঠছে। তাই ফলশ্রুতিতে দেখা যাচ্ছে বিখ্যাত টাটা কোম্পানি 1910 সালে এখানে কারখানা স্থাপন করে। তাই বলা হচ্ছে যদিও ব্যর্থ হয়, তারপরেও দেখা যাচ্ছে এই আন্দোলনের ফলে আমাদের একটু অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন হয়। শিক্ষা, ভাষা, সাহিত্য, বিজ্ঞান, সংস্কৃতি চর্চার প্রতি আগ্রহ উৎসাহ বৃদ্ধি পায় এবং এই সময় অর্থাৎ স্বদেশী আন্দোলনের সময় আমাদের যে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, রবীন্দ্রনাথ এই গানটি ঠিক এই সময়ে রচনা করেছিলেন। হিন্দু মুসলমান সম্পর্কে এটা আমরা এখন একটা ব্যর্থতার দিক, হতাশার দিক বলতেছি, যে এরপরে দেখা যাচ্ছে যে শুধু যে ইতিবাচক ও ভালো দিকই রয়েছে তা না, বলছে যে হিন্দু মুসলমানদের সম্পর্কের ফাটল ধরে, নানা ঘটনার মাধ্যমে তিক্ততা আরো ক্রমশ বাড়তে থাকে। বঙ্গভঙ্গ আন্দোলনের মাধ্যমে যে ভাঙ্গনের সূত্রপাত হয়েছিল হিন্দু মুসলমানদের মধ্যে, স্বদেশী আন্দোলনের ফলে তা আরো তিক্ত হয়। এই ভাঙ্গন এদেশের রাজনীতি, সমাজ, জাতীয় কর্মকাণ্ডের সকল ক্ষেত্রে সর্বাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে থাকে, যা শেষ হয় 1947 সালের দেশভাগের মধ্য দিয়ে। তাহলে আমরা আজকে যে জিনিসগুলো পড়লাম, দশম অধ্যায়ে তিনটা জিনিস নিয়ে আমরা আলোচনা করলাম। একটা হলো প্রথম ভারতীয়দের স্বাধীনতা আন্দোলন, এরপরে আমরা করলাম বঙ্গভঙ্গ, এবং সবশেষে যেটা করলাম স্বদেশী আন্দোলন। তারপর বলছি যে আমরা পরবর্তী ক্লাসে যে বাকি যে এই দশম অধ্যায়ের বাকি যে পাঠগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে শিক্ষার্থীরা এই পর্যন্তই। তোমরা নিরাপদে থাকো, ঘরে থাকো, এবং ঘরের বাইরে যদি আমার বের হতে হয় অবশ্যই আমরা মাস্ক পরিধান করব। বাসা বা বাইরে যেখানেই আমরা থাকি না কেন আমরা ঘন ঘন সাবান পানি বা যেটা আমরা পাই হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আমরা নিয়মিত সবসময় হাত পরিষ্কার রাখবো।
এবং বাইরে যদি বের হয় অপরিষ্কার হাতে আমরা হাত চোখে নাকে মুখে আমরা হাত দিব না অপরিষ্কার হাতে, এবং সবসময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব। বাইরে যদি বের হই অবশ্যই আমরা জনসমাগম থেকে দূরে সরে থাকবো, আর মাস্ক তো অবশ্যই আমরা পরিধান করবো, এর কোনো বিকল্প নাই। তারপর আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, নিজে নিরাপদে থাকবো, অন্যকেও নিরাপদ রাখতে সাহায্য করবো, সামাজিক দূরত্বটা বজায় রাখবো। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।